অনেক অনেক আগে পৃথিবীর মানচিত্রে এমন এক রাজ্য ছিল যার নাম ইতিহাসের কোনো বইয়েই পাওয়া যায় না। কারণ সেই রাজ্যের নিরাপত্তা তলোয়ার নয়, নিয়তি নিজেই করত। কথিত আছে সেই রাজ্যে এক রাজা ছিলেন যিনি নিজের কন্যাদের সোনা রূপা নয়, বরং পৃথিবীর সবচেয়ে অনন্য শিক্ষা দিতেন। কিন্তু ভাগ্য যখন কাউকে পরীক্ষা নেয়, তখন জ্ঞানও অপ্রতুল হয়ে পড়ে। আর একদিন এমন এক প্রশ্ন উঠল যা তার নিজের মেয়ের জীবনই বদলে দিল। সেই সঙ্গে শুরু হলো লাল নামে এক রহস্যময় অভিশাপের ঝড়। গল্প শুরু হয় রাজার দুই অপূর্ব সুন্দর কন্যাকে নিয়ে। রাজা তার মেয়েদের পৃথিবীর সব সুখের চেয়েও বেশি ভালোবাসতেন। একদিন তিনি দুজনকেই দরবারে ডাকলেন এবং প্রশ্ন করলেন, আমার রাজকন্যারা, বলো তো, কার কারণে আজ তোমরা রাজকন্যা হয়ে রাজ করছ? বড় রাজকন্যা বিনয়ের সঙ্গে বলল, আপনার কারণেই পিতাজি। কিন্তু ছোট কন্যার কণ্ঠে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস, আমি আমার ভাগ্যের কারণেই রাজ করছি পিতাজি। এই উত্তর যেন রাজার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। রাজার ক্রোধ বিস্ফোরিত হল। তিনি আদেশ দিলেন, এই রাজ্যের সবচেয়ে নির্বোধ ছেলেটিকে খুঁজে নিয়ে এসো, ওর সঙ্গেই এর বিয়ে হবে। মন্ত্রী বেরিয়ে পড়লেন। কিছু দূরে তিনি দেখলেন এক ছেলে যে ডালে বসে আছে সেই ডালটাই কাটছে। মন্ত্রী তাকে দেখামাত্র ধরে ফেললেন। রাজদরবারে এনে তিনি বললেন, মহারাজ, এর চেয়ে বড় মূর্খ আর কেউ হতে পারে না। যে ডালে বসেছিল সেই ডালই সে কাটছিল। রাজা সব দেখলেন, বুঝলেন এবং ছোট কন্যার বিয়ে সেই ছেলেটির সঙ্গেই দিয়ে দেওয়া হলো। বিয়ে শেষে দুজন হাঁটতে হাঁটতে এক নদীর কাছে পৌঁছালো। তারা দেখল নদীর জলে লাল রঙে ঝলমল করা অসংখ্য গোলাকার হীরের মতো বস্তু ভেসে চলেছে। রাজকুমারী তার স্বামীকে বলল, এগুলো ছুঁবে না, এগুলো অশুভ। কিন্তু মূর্খ ছেলে কি আর কারো কথা শোনে? সে একটি লাল হীরা তুলে নিজের পকেটে ভরে নিল। আর সেই লাল রঙই হয়ে উঠল তাদের দুজনের ভাগ্য ধ্বংসের কারণ। এরপর কি ঘটল জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। ছোট রাজকুমারীর বিয়ে হয়েছিল এমন এক যুবকের সঙ্গে যাকে গোটা পৃথিবী নির্বোধ বলে মনে করত। কিন্তু ভাগ্য তাকে এমন এক রহস্যময় পথে নিয়ে যেতে চলেছিল যার কথা কেউ কল্পনাও করতে পারেনি। দুজনে হাঁটতে হাঁটতে এক অভিশপ্ত হ্রদের ধারে পৌঁছালো। হ্রদটি ছিল নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতা এমন ছিল যেন শতাব্দীর পর শতাব্দী ধরে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছে। হঠাৎ ছেলেটি হ্রদের জলের ওপর লাল রঙে ঝলমল করা হীরের মতো কিছু ভাসতে দেখল। লোভে তার চোখ জ্বলে উঠল। রাজকুমারী আতঙ্কিত হয়ে তাকে থামাতে গিয়ে বলল, এগুলো ছুঁজো না, এই হ্রদ অশুভ। কিন্তু লোভের কাছে তার কোনো কথাই টিকল না। ছেলেটি একটি লাল হীরা তুলে নিল, আর সেই মুহূর্ত থেকেই তাদের ভাগ্যের অন্ধকার যাত্রা শুরু হয়ে গেল। অন্য এক রাজ্যে পৌঁছে সেই নির্বোধ যুবক রাজদরবারে দরবারের কাজ পেয়ে গেল। একদিন দরবারে জুয়ার আসর বসলে সে সেই লাল হীরাটিকেই বাজি হিসেবে রাখল। লালের ঝলকানিতে সবার চোখ আটকে গেল, আর মুহূর্তেই নির্বোধের ভাগ্য বদলে গেল। কয়েকদিনের মধ্যেই সে ওই লাল হীরার জোরে প্রচুর অর্থ জিতে নিল। দরবারীদের হিংসা জ্বলে উঠল এবং খবরটি রাজা পর্যন্ত পৌঁছে গেল। রাজা হীরাটি দেখামাত্রই কোনো দেরি না করে সেটি ছিনিয়ে নিলেন এবং নিজের কন্যাকে দিয়ে দিলেন। রাজকুমারী সেই লাল হীরাটি গলায় পরে নিল। তার কাছে একটি টিয়া আর একটি ময়না পাখি ছিল। তার পোষা ময়নাটি বলল, রাজকুমারী, এই লালটি ভীষণ সুন্দর। কিন্তু টিয়াটি বলল, তুমি কি জানো, লালের জোড়া থাকলে আরো সুন্দর লাগত। এই কথা শুনে রাজকুমারীর মনে আরেকটি লাল পাওয়ার আগুন জ্বলে উঠল। সে ঘুমিয়ে পড়ল, কিন্তু সকাল পর্যন্ত না খেল না পান করল। শুধু একটাই জিদ, আরেকটা লাল চাই, না হলে আমি মরে যাব। রাজা ভয় পেয়ে গেলেন, কারণ তার একমাত্র কন্যাই ছিল সে। তিনি নির্বোধ দরবানকে আদেশ দিলেন, আরেকটা লাল এনে দাও, না পারলে তোমার পুরো পরিবারকে গর্তে পুঁতে জীবিত কবর দেওয়া হবে। যুবক বাড়ি ফিরে সব কথা রাজকুমারীকে জানাল। রাজকুমারী বলল, আমি সেদিনই আপনাকে বলেছিলাম লোভ করবেন না, না হলে বিপদ হবে। কিন্তু এখন আর কি বা করার ছিল। নির্বোধ যুবক আবার লাল হীরার খোঁজে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে আবার সেই নদীর ধারে এসে পৌঁছালো। তার মনে হলো, এই হীরাগুলো আসলে কোথা থেকে ভেসে আসে সেটা খুঁজে দেখা দরকার। এই ভাবনা থেকেই সে নদীর ধার ধরে এগোতে লাগলো। এক জায়গায় সে দেখল এক মেয়ের মাথা কাটা পড়ে আছে, আর তার রক্ত টুপটাপ করে নদীতে পড়ছে। সেই রক্ত লাল রঙে রূপ নিচ্ছে, আর সেই লালই নদীর স্রোতে ভেসে যাচ্ছে। সে নিঃশব্দে একটি গাছে উঠে লুকিয়ে পড়ল এবং গোপনে দেখতে লাগলো আসলে কি ঘটছে। সন্ধ্যা নামতেই এক রাক্ষস এসে একটি গাছ থেকে ফুল তুলে মেয়েটির নাকে ধরল, আর সঙ্গে সঙ্গেই সেই মেয়েটি আবার জীবিত হয়ে উঠল।
এরপর কি ঘটল জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। মূর্খ ছেলেটি দেখল হ্রদের জলে একটি মেয়ের কাটা মাথা পড়ে আছে, আর তার রক্ত টপ করে নদীর মধ্যে ঝরে পড়ছে। সেই রক্ত লাল হীরায় রূপ নিয়ে নদীর স্রোতে ভেসে যাচ্ছিল। এ দৃশ্য দেখে সে নিঃশব্দে একটি গাছে উঠে লুকিয়ে পড়ল এবং আড়াল থেকে দেখতে লাগলো আসলে ব্যাপারটা কি। সন্ধ্যা নামতেই এক রাক্ষস এসে হাজির হল। সে পাশের একটি গাছ থেকে একটি ফুল ছিঁড়ে এনে সেই মেয়েটিকে শুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটি জীবিত হয়ে উঠল। পরদিন রাক্ষস বাইরে যেতে উদ্যত হলে আবার তলোয়ার দিয়ে মেয়েটির মাথা কেটে দিল। আগের মতোই তার রক্ত টপক করে ঝরতে লাগল। রাক্ষস চলে গেলে ছেলেটি গাছ থেকে নামল। সে সেই একই গাছ থেকে একটি ফুল ছিঁড়ে নিল যেখান থেকে রাক্ষস ফুল তুলেছিল, আর সেই ফুলটি মেয়েটিকে শুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটি আবার জীবিত হয়ে উঠল। ছেলেটিকে দেখে সে খুব আনন্দিত হল। দুজনে সারাদিন খুব আনন্দ ফুর্তি করল। সন্ধ্যা ঘনিয়ে এলে সেই নারী যুবকটিকে মশায় রূপান্তরিত করে দিল। রাক্ষস এসে বলল, আমার কাছে কোনো মানুষের গন্ধ আসছে। নারী বলল, এখানে মানুষ আসবে কোথা থেকে আমার প্রভু। একথা শুনে রাক্ষস শান্ত হয়ে গেল। এভাবেই চলতে লাগলো। রাক্ষস চলে গেলে ছেলেটি ফুল শুকিয়ে মেয়েটিকে জীবিত করত, আর সন্ধ্যা হলেই রাক্ষস এসে আবার তার মাথা কেটে দিত। 4-5 দিন ধরে তারা এভাবেই সারাদিন আনন্দে কাটাত। সেই নারী তাকে এক জাদুকরি জগতে নিয়ে যেত, যেখানে নানা রকম আশ্চর্য জিনিস ছিল। একদিন যুবক বলল সে রাক্ষসকে জিজ্ঞেস করতে চায় তার প্রাণ কোথায় রাখা আছে। নারী জিজ্ঞেস করলে প্রথমে রাক্ষস এড়িয়ে যেতে লাগলো, মিথ্যে মিথ্যে নানা কথা বলতে লাগলো। কিন্তু একদিন সে সত্যিটা বলেই ফেলল। রাক্ষস বলল, আমার প্রাণ 7 সমুদ্রের ওপারে একটি তালগাছের ওপর আছে। সেখানে একটি খাঁচা রয়েছে, আর সেই খাঁচার ভেতর একটি তোতা। সেই তোতার ভেতরেই আমার প্রাণ, তাই কেউ আমাকে মারতে পারে না। এবার গল্পের পরের অংশ জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। কিন্তু একদিন সে সঠিক সত্যটাই বলে ফেলল। রাক্ষস বলল, আমার প্রাণ 7 সমুদ্রের ওপারে একটি তালগাছের ওপর রয়েছে। সেই গাছে একটি খাঁচা আছে, আর সেই খাঁচার ভেতরে একটি তোতা। সেই তোতার মধ্যেই আমার প্রাণ বাস করে। এই রহস্য জেনে যুবকটি রাক্ষসের প্রাণ ধ্বংস করতে রওনা হল। পথে যেতে যেতে সে একটি গাছের নিচে বিশ্রাম নিতে বসল। দীর্ঘ পথ চলার ক্লান্তিতে তার ঘুম চলে এলো। সে ঘুমিয়ে পড়তেই একটি বিষধর সাপ বেরিয়ে এসে তাকে দংশন করল। যন্ত্রণায় তার ঘুম ভেঙে গেল এবং সে কাতরাতে লাগল। সেই কাছেই একটি গুহায় এক নেকড়ে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করত। যুবকের ব্যথাভরা আর্তনাদ শুনে নেকড়েটি সেখানে এসে পৌঁছাল। সে দেখল যুবকটিকে কোনো বিষধর সাপ কামড়েছে। নেকড়ে বলল, ভাই তুমি কে আমি তা জানি না, কিন্তু তোমাকে বাঁচানো আমার কর্তব্য। নেকড়েটি যুবককে তার গুহায় নিয়ে গেল। একটি মানুষকে দেখে নেকড়ের স্ত্রী ভয় পেয়ে গেল। তখন নেকড়ে বলল, ভয়ের কিছু নেই, এ একজন ভালো মানুষ। একে বিষধর সাপ কামড়েছে, আর আমাদের একে বাঁচাতেই হবে। এরপর নেকড়ে বলল, এর একমাত্র ওষুধ আছে। পাহাড়ের ওপারে বিষারণী নামে এক ধরনের জীব থাকে, যাদের অর্ধেক দেহ মজুরের আর অর্ধেক মানুষের মতো। তাদের মাথার মজ্জা যদি এর ক্ষতে লাগানো যায়, তবে তা শরীরের সমস্ত বিষ শুষে নেবে। এবার গল্পের পরের অংশ জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। এক মুহূর্ত দেরি না করে নেকড়ে তার স্ত্রীকে বলল, আমি এখনই বিষারণীদের কাছে যাচ্ছি, তুমি ততক্ষণ এই মানুষটির যত্ন নেবে। নেকড়ে পাহাড়ের অন্য পারে পৌঁছালো। সেখানে পৌঁছে তার মনে হলো সে যেন এক ভিন্ন জগতে এসে পড়েছে। হঠাৎ সামনে আবির্ভূত হলো এক অদ্ভুত প্রাণী, যার নিচের অংশটি ছিল উজ্জ্বল ময়ূরের মতো আর উপরের অংশ ছিল এক নারীর। সে গর্জে উঠল, কে সে যে বিষারণীদের ভূমিতে পা রাখার সাহস করেছে? ভয়ে কাঁপতে কাঁপতে নেকড়ে বলল, হে দেবীগণ, আমি আপনাদের শরণে এসেছি। এক মানব মৃত্যুর সঙ্গে লড়ছে, দয়া করে তাকে সাহায্য করুন। তখন বিষারণীদের একটি দল জড়ো হয়ে গেল। তাদের নেত্রী ধীরে হেসে বলল, ঠিক আছে নেকড়ে, আমরা সাহায্য করব, কিন্তু একটি শর্ত আছে। নেকড়ে বলল, কি শর্ত? নেত্রী বলল, যে মানুষটিকে তুমি বাঁচাতে চাও, সে যে রাক্ষসকে ধ্বংস করতে বেরিয়েছে, সে কোনো সাধারণ রাক্ষস নয়। সে আমাদের রানীর শত্রু। রাক্ষস যখন মারা যাবে, তখন তুমি আমাদের কাছে তার প্রাণ মৃত্যুর চক্র নিয়ে আসবে। নেকড়ে চমকে উঠল, প্রাণ মৃত্যুর চক্র? সেটা কি? বিষারণী বলল, রাক্ষসের প্রাণ একটি তোতার ভেতরে থাকে। যখন সেই প্রাণ ধ্বংস হবে, তখন সেখান থেকে এক প্রজ্বলিত শক্তি বেরিয়ে আসবে। সেই শক্তিটিকে একটি শিশিতে বন্দি করে আমার হাতে তুলে দিতে হবে, তবেই আমি ওই মানুষটিকে সাহায্য করব। নেকড়ে বুঝে গেল এই চুক্তি সহজ নয়, কিন্তু যুবকটির প্রাণ বাঁচাতে সে প্রস্তুত ছিল। সে মাথা নিচু করে বলল,
আমি এই চুক্তি গ্রহণ করছি। বিশারণী মুচকি হেসে বলল, ঠিক আছে, চলো তোমার বন্ধুকে বাঁচিয়ে দিই। বিশারণীরা আকাশে উড়ে উঠল। তাদের ঝলমলে ডানা থেকে আলো ঝরে পড়ছিল। নেকড়ে তাদের নিজের গুহার দিকে নিয়ে এলো। গুহার ভেতরে যুবকটি প্রায় নিঃশ্বাস হারিয়ে পড়েছিল। এক বিশারণী নিজের আঙুলের নখ দিয়ে মাথা থেকে সামান্য নীল গুদা বের করে যুবকের ক্ষতে লাগিয়ে দিল। মুহূর্তের মধ্যেই ক্ষতস্থান থেকে ধোঁয়া উঠতে লাগলো। তারপর কালো বিষ বেরিয়ে এসে মাটিতে টপক করে পড়তে লাগলো। এবার গল্পের পরের অংশ জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। যুবক প্রথমবার চোখ খুলল। ক্ষীণ কণ্ঠে সে বলল, আমি বেঁচে গেছি। বিশারণী বলল, হ্যাঁ, কিন্তু এখন তোমার আসল পরীক্ষা শুরু হলো। যদি তুমি রাক্ষসের তোতার ভেতরে থাকা প্রাণ ধ্বংস করতে পারো, তবে সেখান থেকে বের হওয়া জীবন মৃত্যু চক্রের শক্তি আমাকে দিতে হবে। যুবক বলল, আপনাদের কৃপায় আমার প্রাণ বেঁচেছে। এই উপকারের প্রতিদান আমি অবশ্যই দেব। রাক্ষসটি বহু বছর ধরে এক তরুণীকে বন্দী করে রেখেছে। আমি তাকেও মুক্ত করব। ঠিক তখনই বিশারণী আরও এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করল। সে বলল, যে মেয়েটিকে তুমি বাঁচাতে যাচ্ছ সে জন্মগতভাবে মানুষ নয়। সে রাক্ষস বরুণাগের সৃষ্টি করা এক মায়ানারী, এক জাদুকরী নারী যার অস্তিত্ব পুরোপুরি তার জাদুর সঙ্গে বাঁধা। এরপর সে বলল, মন দিয়ে শোনো, এখান থেকে 2.5 দিনের দূরত্বে বিষ্ঠরদের দেশ সমন্দাল। সেখানকার রাজকুমারী বিষকন্যা ছিল অপার সুন্দরী। তার কণ্ঠস্বর শুনলে মনে হতো যেন বসন্ত নেমে এসেছে। তার সৌন্দর্যের কথা বহু রাজ্যে ছড়িয়ে পড়েছিল। কিন্তু একদিন রাক্ষস বরুণাগ বাগানে ঘুরে বেড়ানো সেই রাজকুমারী বিষকন্যাকে দেখে ফেলে। তার রূপে মোহিত হয়ে রাক্ষস তাকে পাওয়ার ফন্দি আঁটতে থাকে। এক রাতে সে ঘুমন্ত রাজকুমারীকে অপহরণ করে এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। রাজকুমারী অস্বীকার করলে সে তাকে হত্যা করে মাথা কেটে বিষধরদের সীমানায় ফেলে যায়। এই ঘটনার ফলে বিষধরদের কুলদেবী ভীষণ ক্রুদ্ধ হন এবং রাক্ষসকে অভিশাপ দেন। তিনি বলেন, যেভাবে তুমি নিষ্ঠুরভাবে রাজকুমারীর মাথা কেটেছ, ঠিক সেভাবেই তুমি এখন নিজের শরীর থেকে এক নারীর সৃষ্টি করবে। প্রতিদিন নিজের হাতেই তার মাথা কেটে আবার তাকে জীবিত করবে। তার চোখের জল ও রক্ত থেকে লাল হীরা জন্ম নেবে, আর প্রতিটি হীরা তোমাকে মাত্র 1 মুহূর্ত করে জীবন দান করবে। এবার গল্পের পরের অংশ জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। বিশারণীর কথাগুলো যুবকের হৃদয়ে এক ভয়ঙ্কর ঝড় তুলে দিল। সে কখনো কল্পনাও করেনি যে মেয়েটিকে বাঁচাতে সে নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। সে আসলে এক মায়া, আর তার প্রতিটি শ্বাস, প্রতিটি অশ্রু রাক্ষস বরুণাগের জাদুর সঙ্গে বাঁধা। যুবকের চোখে যন্ত্রণার ছায়া ভেসে উঠল। সে বলল, সে যদি মায়া হয় তবে কি তার কষ্ট সত্যি নয়? বিশারণী শান্ত গম্ভীর কণ্ঠে বলল, যে কষ্ট হৃদয়ে জন্ম নেয় সেটাই আসল কষ্ট। মায়া হোক বা মানুষ, ব্যথা সবাইকে সমানভাবে দগ্ধ করে। এরপর বিশারণী বলল, এখনো পর্যন্ত আমি তোমার কাছ থেকে কিছু কথা গোপন রেখেছি। হয়তো তুমি জানো না, বরুণাগের যে তোতাটিকে তুমি মারতে যাচ্ছ সে কোনো সাধারণ তোতা নয়। তুমি এখনো গল্পের অর্ধেকই শুনেছ। তুমি কি ভেবেছ বরুণাগ কেন রাজকুমারী বিষকন্যার গলা কেটে দিয়েছিল? যুবক বিস্ময়ে জিজ্ঞেস করল, কেন? বিশারণী গভীর গাম্ভীর্যে বলল, সমুদ্রের পূর্ব দিকে বেতালদের এক সাম্রাজ্য ছিল। সেখানে বাস করত এক যোদ্ধা, বেতাল যোদ্ধা অর্ঘমান। সে এতটাই শক্তিশালী ছিল যে এক আঘাতেই বিশাল বিশাল হাতিকেও পরাস্ত করতে পারত। যখন রাজকুমারী বিষকন্যা যৌবনে পা দিল, তখন তার অতুলনীয় সৌন্দর্যের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। তার রূপের কথা এতটাই বিখ্যাত হয়ে উঠেছিল যে সে খবর অবশেষে বেতালদের সাম্রাজ্যেও পৌঁছাল। একদিন বিষধরদের রাজা, রাজকুমারীর পিতা, এক ভয়ঙ্কর নাগের সঙ্গে যুদ্ধের প্রতিযোগিতার আয়োজন করলেন। অর্ঘমানও সেই প্রতিযোগিতায় অংশ নিল এবং অল্প সময়ের মধ্যেই সেই নাগকে পরাজিত করল, যাকে বহু বীর যোদ্ধাও হারাতে পারেনি। এ দৃশ্য দেখে রাজা অত্যন্ত আনন্দিত হলেন, আর রাজকুমারীও অর্ঘমানের প্রেমে পড়ে গেল। ধীরে ধীরে দুজনের হৃদয়ে প্রেম জন্ম নিল, আর তারা গোপনে একে অপরের সঙ্গে দেখা করতে লাগল। কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছুই ঠিক করে রেখেছিল। একদিন রাজকুমারী বিষকন্যার উপর রাক্ষস বরুণাগের দৃষ্টি পড়ল। সেও তার অপরূপ সৌন্দর্যের মোহে বন্দী হয়ে গেল এবং গোপনে তাকে নজর রাখতে লাগল। এক রাতে সে রাজকুমারীকে অপহরণ করে নিয়ে এলো। যখন সে রাজকুমারীর কাছে প্রেমের দাবি জানাল, তখন এই কথা শুনে রাক্ষস ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠল। সে নির্মমভাবে রাজকুমারীর গলা কেটে তার রাজ্যের সীমানায় ফেলে দিল। এরপর নিজের ভয়ঙ্কর শক্তির জোরে অর্ঘমানকে পরাজিত করে তাকে এক তোতায় রূপান্তরিত করল।
তারপর অর্ঘ্যমানের প্রাণ বের করে সেই তোতার ভেতরেই নিজের প্রাণ লুকিয়ে রাখল এবং তাকে 7 সমুদ্রের ওপারে নিয়ে গিয়ে বন্দী করে রাখল। তাই তুমি যাকে একটি সাধারণ তোতা মনে করছো, সে আসলে আর কেউ নয়, রাজকুমারী বিষকন্যার প্রেমিক বেতাল যোদ্ধা অর্ঘ্যমান। এবার গল্পের পরের অংশ জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। বিশারণী জানাল, রাক্ষস যে নারীর মাথা কেটে দেয় সে আসলে তারই সৃষ্টি করা এক মায়া, আর যে তোতাটিকে তুমি মারতে যাচ্ছ সে রাজকুমারী বিষকন্যার প্রেমিক। রাজকুমারী বিষকন্যা ও অর্ঘ্যমানের কাহিনী শুনে যুবক রাক্ষস বরুণাকে মারতে আরও বেশি উদ্গ্রীব হয়ে উঠল। তবু বিশারণী বলল, তুমি যদি সত্যিই তাকে মারতে চাও তবে এই পথ অত্যন্ত কঠিন। এরপর সে একটি আপেল বের করে যুবকের হাতে দিয়ে বলল, এটা খেয়ে নাও। এটা খাওয়া মাত্রই তুমি এক শক্তিশালী যোদ্ধায় রূপান্তরিত হবে। পথটি খুব কঠিন, এই আপেল তোমাকে সাহায্য করবে। এই মায়ানগড়িতে যতদিন থাকবে ততদিন তুমি না খেয়েও না পান করেও বহুদিন বেঁচে থাকতে পারবে। এর প্রভাব তোমার ওপর বজায় থাকবে। সে আরও বলল, এখান থেকে দক্ষিণ দিকে গেলে তুমি কালো আত্মাদের হ্রদ পাবে। হ্রদের ধারে গিয়ে দাঁড়াবে। কিছুক্ষণ পর একটি নৌকা আসবে। তার মাঝি যেমনই দেখতে হোক ভয় পাবে না, তার সঙ্গে কথাও বলবে না। হ্রদ পার হলে সেখান থেকে উত্তর দিকে এগোবে। প্রায় 2.5 দিনের পথে ছায়ামালিনীদের দেশ পাবে। তাদের থেকে সাবধান থাকবে, তারা যত সুন্দর ততটাই ভয়ঙ্কর। তারা মানুষের আত্মা ভক্ষণ করে। সেখানে পৌঁছেই যে কোনো সুন্দরীর কাছে বলবে তুমি তাদের রানীর সঙ্গে দেখা করতে চাও। রানীর সামনে পৌঁছে এই মুদ্রাটি দেবে, তারপর সে তোমাকে পথ দেখাবে। যুবক আপেল ও মুদ্রা গ্রহণ করে নিজের প্রাণ বাঁচানোর জন্য বিশারণীকে ধন্যবাদ জানাল। নেকটেটিও করুণ চোখে তার দিকে তাকিয়ে তাকে বিদায় জানাল। এরপর সেই এক সময়ের মূর্খ যুবক এখন এক যোদ্ধা হয়ে সামনে এগিয়ে চলল। রাত ছিল ঘন কালো, প্রবল বৃষ্টি ঝরছিল। সে চলতেই থাকল আর বহুদিনের পথ পেরিয়ে অবশেষে কালো আত্মাদের হ্রদে পৌঁছাল। কিছুক্ষণ পর দূরে একটি নৌকা আসতে দেখা গেল। তার মাঝি ছিল এক নিশাচর। হ্রদ থেকে অদ্ভুত দুর্গন্ধ উঠছিল, চারদিকে কালো আত্মারা উড়ে বেড়াচ্ছিল। যুবক নীরবে বসে সবকিছু লক্ষ্য করছিল। হঠাৎ একটি বিশাল কালো কাক এসে হাজির হল। নিশাচর নিজের এক চোখ উপড়ে কাকটির হাতে দিল আর কাকটি তা নিয়ে উড়ে গেল। কিছুক্ষণ পর হ্রদের জল চিরে এক বিরাট অন্ধকারিণী ওপরে উঠে এলো। সে গর্জে উঠল, থামো, আগে আমাকে রক্ত দাও, তারপরই এগোতে পারবে। এবার গল্পের পরের অংশ জানতে হলে দেখুন পরবর্তী পর্ব। বিশারণীর কথা শুনে যুবক চলতে চলতে কালো আত্মাদের হ্রদে পৌঁছাল। কিছুক্ষণ পর এক নিশাচর নৌকা নিয়ে এলো। যুবক তাতে চড়ে সামনে যাত্রা শুরু করল। অল্প সময়ের মধ্যেই একটি কাক উড়ে এসে হাজির হল। পিশাচটি নিজের এক চোখ উপড়ে কাকটির হাতে দিল আর কাকটি তা নিয়ে উড়ে গেল। ঠিক তখনই হঠাৎ হ্রদের জল চিরে এক বিশালাকৃতি অন্ধকারিণী ওপরে উঠে এলো। সে গর্জে উঠল, থামো, আমাকে রক্ত দাও, তবেই তোমরা সামনে যেতে পারবে। যুবকের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু নিশাচর এক মুহূর্ত দেরি না করে নিজের খঞ্জর বের করে হাতের তালু কেটে কয়েক ফোঁটা রক্ত সেই রহস্যময় হ্রদে ফেলে দিল। মুহূর্তের মধ্যেই জল লাল রক্তে রূপ নিল। অন্ধকারিণী সেই রক্ত পান করে তৃপ্ত হয়ে আবার হ্রদের গভীরে মিলিয়ে গেল। এরপর নিশাচর যুবককে এমন এক নদীতে নিয়ে এল যেখানে জলের ভেতর অদ্ভুত সব প্রাণী সাঁতার কাটছিল। কিছু মাছ কাকের মতো কালো ও ভয়ঙ্কর, কিছু বাদুড়ের মতো বিভীষিকামা, আর কিছু বিশাল কচ্ছপ যাদের দেখলেই গায়ে কাঁটা দিত। যুবক এই সব অদ্ভুত প্রাণী পার হয়ে সামনে এগোতে থাকল। একদিন এক রাতের যাত্রার পর নিশাচর তাকে ছায়ামালিনীদের ঘাটে নামিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল। সেখান থেকে কিছু দূর এগোতেই সামনে আসতে দেখা গেল এক বৃদ্ধা, যার কোলে ছিল একটি ছোট বিড়ালছানা। সে বলল, বাছা, তুমি কে? যুবক তাকে প্রণাম করে বলল, মা, আমি এক পথিক। এখানকার রানীর সঙ্গে আমার দেখা করতে হবে। বৃদ্ধা বলল, বাছা, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। বরং আমি নিজেই তোমাকে রানীর কাছে নিয়ে যাব। তবে একটু এই বিড়াল ছানাটাকে ধরে রাখো, আমি নিচের ঝর্ণা থেকে পানি খেয়ে আসছি। যুবক করুণার সঙ্গে সেই ছোট বিড়াল ছানাটিকে তুলে নীল এবং দুহাতে ধরে স্নেহ ভরে আদর করতে লাগল। ঠিক তখনই হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির প্রথম ফোঁটা বিড়াল ছানার গায়ে পড়তেই যেন কোনো অভিশাপ জেগে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়ার পাতলা আস্তরণ উঠতে লাগল। মুহূর্তের মধ্যেই তার মুখ বিকৃত হয়ে গেল, চোখ লাল, দাঁত বেরিয়ে এল, আর তার আওয়াজ রাক্ষসী গর্জনে বদলে গেল। এই দৃশ্য দেখে যুবক হতভম্ব হয়ে গেল। রাক্ষসী বিড়ালটি তার উপর ঝাঁপিয়ে পড়ল। যুবক সাহস সঞ্চয় করে তার সঙ্গে লড়াই শুরু করল। কিন্তু যখন মনে হলো সে পরাজিত হতে চলেছে, তখন প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে লাগল। রাক্ষসী বিড়ালটি তার পিছু নিল। ঠিক সেই সময় আকাশ চিরে হঠাৎ একটি তীর ছুটে এলো, যেন কোনো দেবতার আশীর্বাদ।
তীরটি সোজা গিয়ে রাক্ষসী বিড়ালটিকে আঘাত করল। তীর লাগতেই সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এরপরের কাহিনী জানতে দেখুন পরবর্তী পর্ব। বৃদ্ধা যুবককে বিড়াল ছানাটি দিয়ে চলে গেল, কিন্তু বৃষ্টির প্রথম ফোঁটাটি পড়তেই যেন সেই বিড়াল ছানার ওপর কোনো প্রাচীন অভিশাপ জেগে উঠল। কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখ বিকৃত হয়ে যেতে লাগলো, আর তার মিষ্টি কণ্ঠস্বর রূপ নীল ভয়ঙ্কর রাক্ষসী গর্জনে। পরের মুহূর্তেই সে যুবকের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই আকাশ চিরে শোঁ শোঁ শব্দ তুলে একটি তীর ছুটে এলো এবং সোজা সেই রাক্ষসী বিড়ালের শরীরে গিয়ে বিঁধে গেল। বিড়ালটি তড়পাতে তড়পাতে মাটিতে লুটিয়ে পড়ল এবং অল্প সময়ের মধ্যেই নিথর হয়ে গেল। যুবক আতঙ্কে উপরে তাকাল। সেখানে দাঁড়িয়ে ছিল এক নারী, উচ্চ দেহ, দীপ্তিময় মুখ আর চোখে শিকারীর মতো তীক্ষ্ণ দৃষ্টি। যুবক দুই হাত জোট করে বলল, দেবী, আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, আমি আপনার ঋণী। আপনি কে? নারী উত্তর দিল, আমি এই রাজ্যের বংশায়া রক্ষিকা। আজ তোমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছ। যাকে তুমি সাধারণ এক বৃদ্ধা মনে করছিলে, সে আসলে এক ডাইনি। বার্ধক্যে সে নিজে স্বীকার করতে পারে না, তাই পথিকদের ফাঁদে ফেলে গ্রাস করে। এ কথা বলেই সে নিজের কান থেকে সাপের মতো আকৃতির একটি কুণ্ডল খুলে মাটিতে ছুড়ে দিল। মুহূর্তের মধ্যেই সেই কুণ্ডল ফোঁস ফোঁস করতে করতে এক বিশাল নাগের রূপ নিল। নাগটি বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ডাইনিকে পেঁচিয়ে ধরল। ডাইনির চিৎকারে পুরো বন কেঁপে উঠল। বংশায়া রক্ষিকা মন্ত্র উচ্চারণ করল এবং ডাইনিটিকে এক মন্ত্রবদ্ধ শিশিতে বন্দী করে ফেলল। কিছুক্ষণ পর যুবক বলল, আমি বহুদিনের কঠিন যাত্রা পেরিয়ে এখানে পৌঁছেছি। আমি আপনার মহারানীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। নারী গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, যদি তোমার উদ্দেশ্য সত্য হয় তবে আমি নিজেই তোমাকে মহারানীর কাছে নিয়ে যাব। সে জোরে তালি বাজাল। পর মুহূর্তেই আকাশ গর্জে উঠল। মেঘ চিরে এক বিশাল ড্রাগন নেমে এলো। দুজনে তার পিঠে চড়ে রাজধানীর দিকে উড়ে চলল। রাজধানীতে পৌঁছে যুবককে মহারানীর সামনে উপস্থিত করা হলো। মহারানী গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কে, আর কোন উদ্দেশ্যে আমার রাজ্যে এসেছ? যুবক সেই রহস্যময় মুদ্রাটি বের করে বলল, এটি আমাকে অন্য লোকের রানী বিশারণী দিয়েছেন। তিনি বলেছিলেন এটি আপনাকে দিলে আপনি আমাকে সাহায্য করবেন। আমি রাক্ষস বরুণাকে হত্যা করতে বেরিয়েছি। এ কথা শুনে মহারানী বিস্মিত হয়ে বললেন, তুমি যে পথে চলেছ তা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। তবুও আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এই রূপে গেলে রাক্ষস ও দানবরা তোমাকে জীবিত ছাড়বে না। কিছুক্ষণ থেমে তিনি আবার বললেন, তবে একটি উপায় আছে। বছরে একবার রাক্ষসরা তাদের ইষ্টদেবের পূজা করে। সেদিন তারা তাদের প্রভুকে ছাগলের রক্তে স্নান করায়। কিন্তু সেই ছাগল সাধারণ নয়, তা 7 জন কুমারী ছায়ামালিনীর আত্মা দিয়ে গঠিত। এই কারণেই প্রতি বছর আমার রাজ্যের 7 জন নিষ্পাপ সুন্দরী বলি হয়, আর আমি চাইলেও তাদের রক্ষা করতে পারি না। এবার যখন রাক্ষসরা ছাগল নিতে আসবে, আমি তোমাকে তার লোমের মধ্যে এক জোকের মতো লুকিয়ে রাখবো। তখন তুমি তার সঙ্গেই সেই দ্বীপে পৌঁছে যাবে, যেখানে বরুণাক্ত তার ভেতরে নিজের প্রাণ লুকিয়ে রেখেছে। এরপরের কাহিনী জানতে দেখুন পরবর্তী পর্ব। বনছায়ার রক্ষাকর্ত্রী ডাইনিকে বন্দী করে যুবকটির প্রাণ বাঁচালেন এবং তাকে নিয়ে নিজের মহারানীর কাছে পৌঁছালেন। যুবকটি মহারানীর কাছে তার আসার উদ্দেশ্য বর্ণনা করল। রানীও তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। মহারানীর আদেশে যুবকটি সেই রাজ্যেই থেকে গেল। দিন অতিবাহিত হতে লাগল এবং এক সময় ঘনিয়ে এলো সেই অমাবস্যার অন্ধকার রাত, যখন চাঁদও আকাশ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং রাক্ষসরা তাদের প্রভুর জন্য রক্তোৎসব পালন করে। রাতের শেষ প্রহরে রাজ্যের দ্বার খুলে গেল। লোহার শিকলে আবদ্ধ 7টি কুমারী ছায়ামালিনীকে বন্দী করে আনা হলো। তাদের চোখ ছিল শূন্য আর ঠোঁট কাঁপছিল আতঙ্কে। যজ্ঞবেদিতে মাটির তৈরি একটি বিশাল ছাগল রাখা হলো। কিছু বেতাল সেখানে বসে মন্ত্র পড়তে শুরু করলো এবং সেই ছায়ামালিনীদের আত্মা তাদের শরীর থেকে টেনে বের করে নেওয়া হলো। সেই আত্মাগুলো কালো ধোঁয়ার মতো উপরে উঠল এবং এক এক করে মাটির ছাগলটির ভেতরে ঢুকে গেল। হঠাৎ পৃথিবী কেঁপে উঠল এবং সেই মাটির ছাগলটি জীবিত হয়ে উঠল, একটি জীবন্ত, নিঃশ্বাস নেওয়া রাক্ষসে ছাগল। ঠিক সেই মুহূর্তে মহারানী যুবকটিকে নিজের কাছে ডাকলেন। তিনি বললেন, আজ সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে যখন আমি তোমার এই মানবদেহ পরিবর্তন করে একটি উকুনে জুম পরিণত করব এবং ছাগলটির লোমের মধ্যে লুকিয়ে দেব। ছাগলটি তোমাকে রাক্ষসদের উপত্যকায় নিয়ে যাবে, কিন্তু সেই দ্বীপে পৌঁছানো মাত্রই ছাগলটি থেকে আলাদা হয়ে যাবে। একদিন আর এক রাত কোথাও লুকিয়ে থাকবে। যখন তোমার নিজের দেহ ফিরে আসবে, তখন এই শিশিতে রাখা রক্তটুকু পান করে নিবে। এতে তুমি এক পিশাচে পরিণত হবে, কারণ মানুষ রূপে তুমি যদি সামনে এগো তবে কোনো রাক্ষসের হাতে প্রাণ হারাবে। তাই পিশাচ রূপেই সেখান থেকে 2.5 দিনের যাত্রা করে পূর্ব দিকে যাবে। সেখানে তুমি পাবে কপালিনীদের দেশ। সেই দেশের রানীকে বলবে যে তুমি আমার পাঠানো দূত। তার সাথে রাক্ষস বরুণাগের পুরনো শত্রুতা রয়েছে। সেই তোতা পাখিটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা সে জানে। ওই রানী তোমাকে আসল পথ দেখাবে। এতটুকু বলে মহারানী উঠে দাঁড়ালেন। মন্ত্রের গর্জন আরো গভীর হল। যুবকটির দেহ সংকুচিত হতে শুরু করল। পলক ফেলার আগেই সে একটি ছোট্ট উকুনে পরিণত হল।
তাকে সেই রাক্ষসে ছাগলের ঘন লোমের মধ্যে লুকিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরেই রানী সৈন্যদের নিয়ে সেই ছাগলটিকে সাথে করে কালো সমুদ্রের উপত্যকায় এলেন। ওপাশ থেকে বেশ কিছু বিশালদেহী রাক্ষসকে আসতে দেখা গেল। উপকূলে পৌঁছানো মাত্রই রানী তাদের স্বাগত জানালেন এবং ছাগলটি তাদের হাতে তুলে দিলেন। রাক্ষসদের সর্দার ছাগলটিকে নিজের পিঠে তুলে নিয়ে আবার ফিরে চলল। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরবর্তী পর্ব। ছাগলটিকে সঙ্গে নিয়ে দানবরা সামনে এগিয়ে চলল। ভয়ঙ্কর উপত্যকা আর রক্তের গন্ধে ভরা পথ পেরিয়ে তারা শেষ পর্যন্ত পৌঁছাল কালো উপত্যকায়। এটাই ছিল সেই অভিশপ্ত স্থান যেখানে দানবদের সর্দার তার ইষ্টদেবের উদ্দেশ্যে বলি দিত। সে বিশালদেহী ছাগলটিকে এক অন্ধ পুরোহিতের হাতে তুলে দিল। পুরোহিতের চোখে বাঁধা ছিল কালো কাপড়, আর তার ঠোঁট থেকে বেরিয়ে আসছিল প্রাচীন বিকৃত মন্ত্রধ্বনি। যেই না পূজার আচার শুরু হলো, মাটি কেঁপে উঠল। বাতাসে ছড়িয়ে পড়ল রক্ত আর ধোঁয়ার তীব্র গন্ধ। সেই ছাগলের ঘন ও শক্ত লোমের ভেতরেই যুবকটি উকুনের মতো সেধিয়ে লুকিয়েছিল। তার শ্বাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, আর হৃদস্পন্দন এমন জোরে বাজছিল যেন দানবরা তা শুনে ফেলবে। কিন্তু সুযোগ মিলতেই সে দ্রুত ছাগল থেকে বেরিয়ে অন্ধকার পাথরের চাঁইয়ের আড়ালে লুকিয়ে পড়ল। একদিন এক রাত সে একটু নড়াচড়া না করে সেখানেই পড়ে রইল। দ্বিতীয় রাতের শেষ প্রহরে তার দেহ আবার মানব রূপে ফিরে এলো, আর তখনই তার মনে পড়ল রানীর কথা। কাঁপতে থাকা হাতে সে সেই লাল রক্ত বের করল এবং পান করল। রক্ত গলা দিয়ে নামতেই তার দেহ বদলাতে শুরু করল। শিরায় শিরায় আগুন ছুটে বেড়াতে লাগলো। অন্ধকারে তার চোখ জ্বলে উঠল। সে এখন এক পিশাচে পরিণত হয়েছে। এক মুহূর্ত নষ্ট না করে সে পূর্ব দিকে রওনা দিল। 2.5 দিনের কঠিন যাত্রার পর সে পৌঁছাল কপালিনীদের দেশে। কুয়াশায় ঢাকা ফটকের সামনে দাঁড়িয়েছিল 2 নিশাচরী প্রহরী। যুবক বিনয়ের সঙ্গে তার আগমনের উদ্দেশ্য জানাল। সঙ্গে সঙ্গেই তাকে মহারানীর সামনে উপস্থিত করা হলো। মহারানী তার চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমার পথ রক্তে ভরা, তবু তুমি থামুনি। যুবক ছায়া মালিনীদের রানীর বার্তা শোনাল এবং জানাল যে সে দানব বরুণাকে হত্যা করতে চায়। মহারানী কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, তার প্রাণ তার দেহে নয়, বরং একটি তোতার মধ্যে বন্দী। দানবটি নিজের দেহ থেকেই এক নারীর সৃষ্টি করেছে। প্রতিদিন সে তাকে হত্যা করে। ঠিক সেই মুহূর্তেই তার শক্তি ক্ষীণ হয়ে যায় এবং সে এক মায়াবী কারাগারে আবদ্ধ হয়ে পড়ে। ওই একটি হবে তোমার সুযোগ। এই কথা বলে মহারানী মন্ত্র পাঠ করলেন। কালো আত্মায় গঠিত এক ভয়ঙ্কর ড্রাগন আবির্ভূত হল। তারপর তিনি বললেন, এর ওপর চড়ো, এটাই তোমাকে তোতার কাছে নিয়ে যাবে। যেই না যুবক সেই স্থানের কাছাকাছি পৌঁছাল, দানব সব বুঝে ফেলল। মাটি ফেটে যেতে লাগল, আকাশ কালো হয়ে গেল। সমস্ত শক্তি নিয়ে দানব সেখানে হাজির হলো। চোখ থেকে আগুন ঝরছে, মুখ থেকে বিষ ঝরছে, আর শরীর থেকে ধোঁয়া উঠছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যুবক এক ঝটকায় তোতার গলা মুচড়ে দিল। তোতার আর্তচিৎকারের সঙ্গেই দানবের বুক ফেটে গেল। তার শরীর থেকে কালো আত্মারা বেরিয়ে এসে আকাশে মিলিয়ে যেতে লাগলো। সে হাঁটু গেড়ে পড়ে গেল আর মাটি স্পর্শ করতেই ছাইয়ে পরিণত হলো। তোতার ভেতর থেকে মুক্ত হওয়া মৃত্যুচক্র শক্তিকে যুবক একটি শিশিতে বন্দী করে নিল। এখন এর পরের কাহিনী জানতে দেখুন আগামী পর্ব। পিশাচে পরিণত হওয়া যুবকটি কালো উপত্যকায় পৌঁছাল। ঠিক সেই মুহূর্তেই দানব তার উপস্থিতি টের পেয়ে গেল। ক্রোধে ফুঁসতে ফুঁসতে সে সেখানে ছুটে এলো এবং যুবকের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তার আগেই যুবক এক ঝটকায় তোতার গলা ভেঙে দিল। সঙ্গে সঙ্গেই দানবের বুক ফেটে গেল এবং সে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। যুবক তোতার দেহ থেকে বেরিয়ে আসা মৃত্যুচক্র শক্তিকে একটি বোতলে বন্দী করে নিল। তারপর সে কালো ড্রাগনের পিঠে চড়ে কপালিনীদের রহস্যময় দেশে পৌঁছাল। সেখানে রানী দানবের অবসানের খবর জেনে অত্যন্ত আনন্দিত হলেন। রানী তার জাদুকরী শক্তি দিয়ে যুবককে আবার মানবদেহে ফিরিয়ে দিলেন। এরপর তিনি তাকে একটি প্রাচীন পত্র দিলেন, যার ভেতরে একটি নৌকা বন্দী ছিল। তিনি বললেন, এই নৌকাটি উত্তরের সমুদ্রে ছেড়ে দিও। পানিতে নামা মাত্রই এটি একটি বড় নৌকায় পরিণত হবে। তাতে চড়ে বসো। এটি তোমাকে ছায়া মালিনীদের দেশে নিয়ে যাবে। যুবক সেই নৌকায় চড়ে ছায়া মালিনীদের দেশে পৌঁছাল। তাকে ফিরে আসতে দেখে রানী অত্যন্ত খুশি হলেন। সে সেখানে কয়েকদিন অবস্থান করল। তারপর রানী সম্মানের সঙ্গে তাকে বিদায় জানালেন। যুবক হাঁটতে হাঁটতে অভিশপ্ত হ্রদে পৌঁছাল। কিছুক্ষণ পর একটি নিশাচর নৌকা এসে তাকে পার করিয়ে দিল। এরপর সে বিশারণীদের দেশে পৌঁছে তো তার ভেতর থেকে পাওয়া মৃত্যুচক্র শক্তিটি রানীর হাতে তুলে দিল। রানী সেটি পেয়ে খুব আনন্দিত হলেন এবং তাকে পুরস্কার চাইতে বললেন। যুবক বলল, আমি এই পথে বেরিয়েছিলাম শুধু একটি লাল হীরা পাওয়ার জন্য। আমার স্ত্রী আমার অপেক্ষায় আছে। তার কথায় রানী এতটাই সন্তুষ্ট হলেন যে তাকে বিপুল ধন সম্পদ দান করলেন। যুবক আনন্দের সঙ্গে সেখান থেকে বিদায় নিল। পথে তার দেখা হলো সেই নেকড়েটির সঙ্গে, যে একদিন তার প্রাণ বাঁচিয়েছিল। যুবক তাকে ধন্যবাদ জানিয়ে আবার যাত্রা শুরু করল। অবশেষে সে সেই রাজ্যে পৌঁছাল যেখানে তার স্ত্রী ছিল। যুবক রাজাকে কয়েকটি লাল হীরা উপহার দিল এবং তারপর স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে গেল। দুজনে মিলে এক শান্ত জায়গা বেছে নিল।
সেখানেই যুবক একটি ছোট নগর গড়ে তুলল, এক সুন্দর প্রাসাদ নির্মাণ করল এবং স্ত্রীর সঙ্গে শান্তিপূর্ণ ও সুখের জীবন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? এমন আরও গল্প শুনতে আমার সঙ্গেই থাকুন।